আজকের এই ভিডিওতে আমরা মাইক্রো টিচিং সম্বন্ধে আলোচনা করব। আপনারা যখন ডিএলএড বা বিএড করতে গেছেন সেখানে দু রকম টিচিংয়ের সঙ্গে আপনাদের পরিচয় ঘটেছে। এক হচ্ছে মাইক্রো টিচিং, অন্যটি হচ্ছে ম্যাক্রো টিচিং। আপনি যখন টিচিং ডেমনস্ট্রেশন দিতে যাবেন, যখন লেকচার ডেমনস্ট্রেশন দিতে যাবেন, সেটা প্রাথমিকের হতে পারে, সেটা এসএসসির হতে পারে, সেখানে কিন্তু পড়িয়ে দেখাতে হবে। এবং এই পড়িয়ে দেখানো প্রসঙ্গে এই মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং এই দুটির সম্বন্ধে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। মাইক্রো টিচিং সম্বন্ধে আমরা বইয়ের যা কিছু লেখা আছে সেগুলোকে বাদ দিয়ে একেবারে সহজ করে আমাদের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার আপনার মতো সাধারণ একটা ছেলে যখন একজন সৈনিক হয়ে উঠছেন, তখন কিন্তু যুদ্ধক্ষেত্রের জন্য বেশ কিছু পদ্ধতি তাকে রপ্ত করতে হচ্ছে। কেমন করে AK-47 চালাতে হয়, কেমন করে সেটা পরিষ্কার করতে হয়, কেমন করে শত্রুপক্ষকে আক্রমণ করতে হয়, কেমন করে তার নিজস্ব কেউ, তার নিজের বন্ধু, তার নিজের সহকর্মী যদি আহত হয় তাকে কেমন করে সেফ জায়গায় নিয়ে আসতে হয়, কেমন করে নিজের প্রাণ রক্ষা করতে হয়, এরকম অনেক 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 কিছু শিখতে হয়। এবার এই সকল বিষয় যদি একবারে শেখানো হয় তাহলে হতে পারে যে এই সকল বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় তিনি ঠিক করে শিখতে পারলেন না এবং তার ফলে যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি বিপদে পড়লেন। তাহলে যদি এমনটা হয় যে এই প্রত্যেকটা বিষয়কে তাকে আলাদা আলাদা করে শেখানো হলো, তাহলে দেখুন তার কাছে এই সকল বিষয়ের প্রয়োগগুলি কিন্তু অপেক্ষাকৃত সহজ হয়ে যায় এবং শেখাটাও অপেক্ষাকৃত সহজ হয়ে যায়। এবারে আপনি এই নির্দিষ্ট বিষয়টাকে শিক্ষাক্ষেত্রে নিয়ে চলে আসুন। আমরা যখন শ্রেণীকক্ষে পাঠদান করতে যাব তখন আমাদের একাধিক স্কিলসের প্রয়োজন হবে। এই সকল স্কিলসগুলোই একটা ভালো শিক্ষক বা শিক্ষিকা তৈরি করবে। তাই আমরা যখন শ্রেণীকক্ষে গিয়ে শিশুদেরকে পাঠদান করতে যাব তখন সেই সকল স্কিলসগুলো যাতে আমি রপ্ত করতে পারি তার জন্য প্রত্যেকটা স্কিলকে ধরে ধরে আলাদা আলাদা করে প্র্যাকটিস করা হয়। এই যে প্রত্যেকটা স্কিলকে আলাদা আলাদা করে ধরে ধরে প্র্যাকটিস করা হচ্ছে, এটাকেই আপনি বলতে পারেন মাইক্রো টিচিং। এবারে ওই প্রত্যেকটা স্কিল যেগুলোকে আপনি রপ্ত করে ফেললেন, সেগুলো প্রত্যেকটা যখন একসঙ্গে আপনি প্রয়োগ করার মতো ক্ষমতা অর্জন করলেন, তখন আপনি চলে গেলেন শ্রেণীকক্ষে এবং শিশুদেরকে পাঠদান করলেন। তখন যে পাঠদান করলেন তাকে বলা হচ্ছে ম্যাক্রো টিচিং। অর্থাৎ সহজ করে বলতে গেলে একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে তাকে বেশ কতগুলো স্কিলস রপ্ত করতে হচ্ছে। সেই প্রত্যেকটা স্কিলকে আলাদা আলাদা করে প্র্যাকটিস করার জন্য আমরা মাইক্রো টিচিং প্র্যাকটিস করি এবং প্রত্যেকটা স্কিলকে যখন আমি রপ্ত করে ফেলি, আমি নির্দিষ্ট স্কিলগুলি সম্বন্ধে দক্ষ হয়ে উঠি, তখন সেই সকল স্কিলের মধ্যে যে স্কিলগুলি আমার একটি ক্লাসে প্রয়োজন, একটি ক্লাসে গিয়ে সেই স্কিলগুলোকে আমি প্রয়োগ করে আমাদের যে পাঠদান প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করি বা সেটাকে চালিয়ে যাই। এই হচ্ছে মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের মধ্যেকার অংশ। তাহলে আপনি যেটা জানলেন যে মাইক্রো টিচিং বলতে প্রত্যেকটা স্কিলকে ধরে ধরে আলাদা আলাদা করে প্র্যাকটিস করা, সেটাই হচ্ছে মাইক্রো টিচিং। তাহলে এটা কোনো সময় বিদ্যালয়ে শিশুদের সামনে দেওয়া যায় না। কেন না, এখনও আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে ওঠেননি, প্রত্যেকটা স্কিলকে ধরে ধরে শিখছেন। তাই এই যে পদ্ধতিটা, এটা কোনো সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনে, শিশুদের সামনে হতে পারে না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনে, শিশুদের সামনে আমরা যে টিচিংটা দিই সেটা হচ্ছে ম্যাক্রো টিচিং। আর সেই ম্যাক্রো টিচিংয়ে দক্ষ হয়ে ওঠার জন্য আমাদের মাইক্রো টিচিংয়ের প্রয়োজন হয়। এই মাইক্রো টিচিং আমরা নিজেদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে এই টিচিংটাকে প্র্যাকটিস করে থাকি। অর্থাৎ কলেজে আমাদের যে বন্ধু বান্ধবী ছাত্রছাত্রী আছে তারা সমবেতভাবে একত্রিত হয়ে এই স্কিলগুলিকে প্র্যাকটিস করার জন্য মাইক্রো টিচিং এটাকে প্র্যাকটিস করি। তার জন্য দেখবেন যখনই আপনি কলেজে গেছেন প্রথমে আপনাকে মাইক্রো টিচিং সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে, তারপরে আপনাকে ম্যাক্রো টিচিং সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। তাহলে দেখুন আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে যখন ইন্টারভিউয়ারদের সামনে পাঠদান করবেন, সেখানে কিন্তু আপনাকে ম্যাক্রো টিচিং দিতে হবে, মাইক্রো টিচিং না। কারণ মাইক্রো টিচিং যখন প্র্যাকটিস করা হচ্ছে তখন কিন্তু আপনি একজন প্রকৃত শিক্ষক হয়ে ওঠেননি এবং মাইক্রো টিচিংয়ের মধ্যে দিয়ে আপনি সমস্ত স্কিলগুলোকে ডেভেলপ করে ম্যাক্রো টিচিং দিতে যাচ্ছেন। তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনি কিন্তু শ্রেণীকক্ষে কেমন করে পড়াতে হয় সেটা পড়িয়ে দেখাচ্ছেন, অর্থাৎ সেখানে গিয়ে আপনি ম্যাক্রো টিচিং ব্যবহার করছেন। আশা করি এই সময় আপনার মনের মধ্যে মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের মধ্যেকার যে দ্বন্দ্ব সেটা দূর হয়েছে, এই দুটির মধ্যেকার পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন। এবারে এই যে মাইক্রো টিচিং, এই মাইক্রো টিচিং 1963 সালে ড্রুয়েট ডাব্লিউ অ্যালেন তিনি কিন্তু প্রথম এই টিচিংয়ের ধারণা দেন এবং তার সঙ্গে সহকারী রূপে ছিলেন কিথ অ্যাচিসন। তাহলে আমরা মাইক্রো টিচিং প্রসঙ্গে এই দুটি মানুষের নাম করতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সবথেকে বেশি অবদান যিনি রেখেছিলেন তিনি হচ্ছেন ড্রুয়েট ডাব্লিউ অ্যালেন। তাহলে মাইক্রো টিচিং প্রসঙ্গে যদি ইন্টারভিউ বোর্ডে আপনাকে প্রশ্ন করা হয়, আপনি সবসময় এই নামটির কথা মনে রাখবেন এবং এই সালটির কথা মনে রাখবেন।
তিনি কি বললেন? তিনি বললেন যে স্কিলগুলিকে প্র্যাকটিস করার জন্য ছোট ছোট করে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, ভেঙে ভেঙে প্র্যাকটিস করতে হবে। এবং তিনি শেষ পর্যন্ত এই যে 14টি স্কিল আছে, এই 14টি স্কিলসের কথা বললেন যে একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে এই 14টি স্কিলসকে প্র্যাকটিস করতে হবে। এবং পরবর্তীতে এই স্কিলসগুলি বেড়েছে, কমেছে, অনেক কিছু হয়েছে। শেষ পর্যন্ত আমাদের ভারতবর্ষের যে এনসিইআরটি তারা কিন্তু 19টি স্কিলসের কথা বলেছেন। অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে এই 19টি স্কিলসকে প্র্যাকটিস করতে হবে। এইবারে এই যে মাইক্রো টিচিং, একে বলা হয় স্কেল ডাউন টিচিং। কেন? একটা ছোট্ট পরিসরে অল্প ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই টিচিং প্রসেস কিন্তু চলে, তাই একে স্কেল ডাউন টিচিং বলা হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রথম ডোয়েট ডাব্লিউ অ্যালান 1963 সালে এই টিচিং প্রক্রিয়াটাকে আবিষ্কার করেছিলেন। এখানে দেখুন আমি বেশ কিছু স্টেপ লিখে রেখেছি, এই স্টেপগুলির মধ্যে দিয়ে কিন্তু মাইক্রো টিচিং প্রক্রিয়াটি সম্পন্ন হয়। একটু বুঝে নিই কেমন করে। প্রথমে ধরুন আপনি সমন্বয় সাধন দক্ষতা, এই দক্ষতাটিকে প্র্যাকটিস করবেন। তাহলে আপনি ধরে নিলেন যে আপনি যখন মাইক্রো টিচিং দেবেন তখন সমন্বয় সাধন দক্ষতা স্কিলটাকে আপনি প্র্যাকটিস করবেন। তার জন্য বাড়ি থেকে আপনি প্রথমে একটা লেসন প্ল্যান করে নিয়ে গেলেন। তাহলে এই যে চক্র, এখানে এই প্ল্যান বলতে সেটাকেই বোঝানো হচ্ছে একটা লেসন প্ল্যান তৈরি করা। তারপরে আপনি আপনার বন্ধু বান্ধব এবং একজন অবজারভারের সামনে এটাকে পড়িয়ে দেখালেন যে আমি এইরকম করে সমন্বয় সাধন দক্ষতা, সেটাকে নির্ভর করে আমি একটা লেসন প্ল্যান করে নিয়ে এসেছি এবং সেই লেসন প্ল্যানটা আমার বন্ধু বান্ধবী এবং একজন অবজারভার তাদের সামনে আমি দেখালাম। কতক্ষণে দেখালাম? এটা হচ্ছে 6 মিনিটের মধ্যে সেটাকে দেখালাম। এইবারে তারা ফিডব্যাক দিলেন। তারা কি ফিডব্যাক দিলেন? যে তোমার এখানটা ভালো হয়েছে, এখানটা তুমি ঠিকঠাক সমন্বয় সাধন করতে পারো না, এখানটা কিছু মডিফাই করতে হবে বা কিছু সংযোজন বিয়োজন করতে হবে, যা কিছু তারা আপনাকে ফিডব্যাক দিলেন। কতক্ষণে ফিডব্যাক দেবেন? 6 মিনিটে ফিডব্যাক দেবেন। এবার আছে দেখুন রিপ্ল্যান। তাহলে আপনি বাড়ি থেকে প্ল্যানটা করে নিয়ে এসেছিলেন, এটার জন্য কিন্তু অতিরিক্ত কোনো সময় লাগেনি। এই যে সাইকেল চলছে এর মধ্যে এখন যেটা করছেন আপনি রিপ্ল্যান করছেন। এই রিপ্ল্যানের জন্য আপনাকে 12 মিনিট সময় দেওয়া হলো যে আপনার ফিডব্যাকে যে ভুলগুলি বেরিয়েছে সেগুলোকে সংশোধন করে আপনি রিপ্ল্যান করে 12 মিনিটের মধ্যে আবার চলে আসুন। এবারে 12 মিনিটের মধ্যে আপনি আবার চলে এসে আবার রিটিচ করলেন, আপনি নতুন করে আবার পড়ালেন। অর্থাৎ এখানে আপনি পড়িয়েছেন 6 মিনিট ধরে, কিছু ভুলচুটি হয়েছে, তারা ভুলচুটিগুলো বলেছে, সেই ভুলচুটিগুলোকে আপনি আবার লেসন প্ল্যানে সংশোধন করেছেন, সংশোধন করে সেই ক্লাসরুমে এসে আপনি আবার পড়ালেন। আবার পড়ানোর পরে এই সময়টা 6 মিনিট লাগলো। তারপরে তারা আবার আপনাকে ফিডব্যাক দিল যে হ্যাঁ আগেরটা ভুল হয়েছিল, এটা ভালো হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখুন 6 6 12 মিনিট, 12 12 24 মিনিট, তাহলে 24 মিনিট এখানে লাগলো, আর 6 6 12 মিনিট এখানে লাগলো, 3 আর 2 6, 2 1 3, তাহলে 36 মিনিট মোট এটা করতে কিন্তু লাগলো। এটা হচ্ছে 36 মিনিটের একটা প্রক্রিয়া কিন্তু লাগলো। তাহলে এখানে প্ল্যান রয়েছে, প্ল্যানটা আপনি বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছেন, তাই এখানে আলাদা করে কিছু সময় লাগছে না। টিচ, ফিডব্যাক, রিপ্ল্যান, রিটিচ, রিফিডব্যাকে মোট আপনার 36 মিনিট সময় কিন্তু লাগলো। তাহলে এই যে চক্রটার কথা বলা হয়েছে, এই চক্রটা আমাদের অ্যালেন সাহেব তিনি কিন্তু এই চক্রটিকে বলেছেন। কিন্তু আমরা যদি এনসিইআরটি চক্র দেখি সেখানে শুধুমাত্র এই প্ল্যানটাকে খুঁজে পাবো না, বাকি যা কিছু আছে সেটাই থাকবে। কেন প্ল্যানটাকে খুঁজে পাবো না? যেহেতু প্ল্যানটা আমরা আগে থেকে বাড়ি থেকে করে নিয়ে আসছি, তাই সেখানে প্ল্যানটা থাকবে না। সেক্ষেত্রেও সময় কিন্তু এই 36 মিনিটই কিন্তু লাগবে। তাহলে এই যে চক্রটা চললো, এটাই হচ্ছে মাইক্রো টিচিংয়ের একটা চক্র। আপনি বুঝতেই পারলেন। তাহলে এই যে আপনি পড়াচ্ছেন, আপনাকে ফিডব্যাক দেওয়া হচ্ছে, আপনি সেই ফিডব্যাক অনুযায়ী আবার নতুন করে প্ল্যান করছেন, এগুলো একটা শ্রেণীকক্ষে কোনোদিন হতে পারে না, ছাত্রছাত্রীদের সামনে হতে পারে না। কারণ আমার ছাত্রছাত্রী তারা আমাকে ফিডব্যাক দেবে, সেই জায়গায় তারা থাকতে পারে না। অর্থাৎ এটা কোনোদিনই শ্রেণীকক্ষে শিশুদের সামনে পাঠদান করার একটা প্রক্রিয়া নয়। এটা হচ্ছে নিজেদের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে আমি আমার স্কিলগুলোকে ডেভেলপ করব, তার একটি প্রক্রিয়া হচ্ছে মাইক্রো টিচিং। এবারে এই যে মাইক্রো টিচিং, এই মাইক্রো টিচিংয়ে আমরা বেশ কতগুলি দক্ষতার বিকাশ ঘটাই। যেমন আমরা যদি এখানে দেখি যে টিচিং স্কিল, ডোয়েট ডাব্লিউ অ্যালান তিনি বলেছিলেন 14টা, এনসিইআরটি টিচিং স্কিল 19টা স্কিলের কথা বলা হয়েছে। অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে এই 19টা স্কিল আপনাকে জানতে হবে। তার মধ্যে কথা বলার দক্ষতা আছে, তার মধ্যে বোর্ডে লেখার দক্ষতা আছে, তার মধ্যে টিএলএম ব্যবহার করার দক্ষতা আছে, তার মধ্যে অন্য বিষয়ের সঙ্গে এই বিষয়ের সম্পর্ক ঘটানোর দক্ষতা আছে, তার মধ্যে প্রশ্ন করার দক্ষতা আছে। দেখুন যা কিছু বললাম আপনার মনে হচ্ছে যে হ্যাঁ একজন ভালো মানের শিক্ষক শিক্ষিকার মধ্যে গুণগুলি থাকা উচিত। তাহলে সেই প্রত্যেকটা গুণকে আপনি ধরে 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 প্র্যাকটিস করবেন, তাকেই বলা হচ্ছে মাইক্রো টিচিং। এই মাইক্রো টিচিং কোনো সময় স্কুলে পাঠদান করার সময়
কাজে লাগে না। মাইক্রো টিচিংয়ের সমবেত যে স্কিলসগুলি আপনার মধ্যে ডেভেলপ হবে সেই সবটা কাজে লাগে। তাহলে ইন্টারভিউ বোর্ডে আবারও বলছি, আপনি যখন লেকচার ডেমনস্ট্রেশন বা টিচিং ডেমনস্ট্রেশন দেবেন তখন কিন্তু আপনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পাঠদান করছেন, অর্থাৎ সেখানে আপনি কিন্তু মাইক্রো টিচিং দিচ্ছেন না, সেখানে ম্যাক্রো টিচিং দিচ্ছেন। যদি এটা ভালো লাগে আমি আপনাদের সামনে ম্যাক্রো টিচিং সম্বন্ধে আবার বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। বেশ, এবারে তাহলে আমরা যখন প্রাইমারি ট্রেনিং করতে যাই, আপনারা যারা এসএসসির ইন্টারভিউ দেবেন এই ভিডিওটাকে দেখছেন তাদের ক্ষেত্রে হয়তো একটু এই হিসাবটা বদলে যায়, তবুও মোটামুটি একই রকম থাকে। আমি এখানে প্রাইমারির কথা বলছি। এসএসসির মানুষজন যদি ভিডিওটাকে দেখেন কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। কথা দিচ্ছি ইন্টারভিউ বোর্ডে আপনাকে অনেকটা এগিয়ে দেবো। শুধুমাত্র ভরসা রাখবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আপনি এসএসসি দেবেন, আজকের এই ভিডিওটাকে দেখতে এসেছেন, তাহলেই আমার কাছ থেকে ফুল সাপোর্ট আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, যদি আমরা এবারে ডিএলএড এর কথা ধরে নিই, তাহলে দেখুন সেখানে কিন্তু এই 5টি স্কিলসের কথা বলা হয়েছে। এবার আপনি ভাবছেন যে এনসিইআরটি 19টি স্কিলসের কথা বলেছে, কিন্তু এখানে 5টি স্কিলস কেন আছে? তাহলে এই 19টি স্কিলসের যে বিষয়বস্তুগুলি সেগুলোই কিন্তু কম বেশি এগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে, তাই এখানে 5টি স্কিলসের কথা বলা হয়েছে। বেশ, এবারে আরেকটি প্রশ্ন, যে ভারতবর্ষে এটি প্রথম কবে শুরু হয়েছিল? 1967 সালে প্রথম এই যে টিচিং প্রসেস, সেটা শিক্ষক শিক্ষিকাদের দক্ষতাকে বৃদ্ধি করার জন্য ভারতবর্ষে 1967 সালে এটা প্রথম শুরু হয়েছিল। আশা করি এগুলোর আর কোনো প্রয়োজন নেই, এগুলো মুছে দিই যাতে আপনাদের এখানটাই ফোকাস করতে সুবিধা হয়। বেশ, তাহলে এইবার দেখুন আমরা 5টা স্কিলসের কথা পেলাম, খুব অল্প অল্প করে এগুলো বলে দিই। তাহলে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে এসেছেন, সেখানে এসে আপনাকে ফার্স্ট ইয়ারে এই বিষয়বস্তু কটা শেখানো হলো। এই বিষয়বস্তু কটা শেখানো হলো যে 1 হচ্ছে সমন্বয়, 2 হচ্ছে শিশুকেন্দ্রিক, 3 হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন উত্থাপন, 4 হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ এবং 5 হচ্ছে শিক্ষণের সঙ্গে কৃতকলার সম্পর্ক। তাহলে আপনি প্রথমেই এই প্রত্যেকটা স্কিলকে ধরে 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 শিখে নিলেন ফার্স্ট ইয়ারে। যখন আপনি ফার্স্ট ইয়ারে এই প্রত্যেকটা স্কিলকে ধরে ধরে শিখে নিলেন, তখন আপনি শ্রেণীকক্ষের মধ্যে পাঠদান করার বেশ উপযুক্ত হয়ে গেছেন। তাই সেকেন্ড ইয়ারে গিয়ে আপনাকে ম্যাক্রো টিচিং শেখানো হলো। কেন না, আপনি তো এই স্কিলগুলো শিখে গেছেন, এখন আপনি লেসন প্ল্যান করতে পারছেন, এখন আপনি টিএলএম ব্যবহার করতে পারছেন, ব্ল্যাকবোর্ডে লিখতে পারছেন, কথা বলতে পারছেন, প্রশ্ন করতে পারছেন, সব কাজগুলোই করতে পারছেন, অর্থাৎ এখন আপনি বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। তাই দেখুন আপনাকে সেকেন্ড ইয়ারে কিন্তু একটা স্কুলে পাঠিয়ে দেওয়া হলো, সেখানে গিয়ে আপনি শিশুদেরকে পাঠদান করলেন। কিন্তু ফার্স্ট ইয়ারে আপনাকে সেই সুযোগ দেওয়া হয়নি, কারণ ফার্স্ট ইয়ারে আপনি মাইক্রো টিচিং শিখেছিলেন, আর সেকেন্ড ইয়ারে এসে আপনি ম্যাক্রো টিচিং শিখে গেছেন, যেখানে মাইক্রো টিচিংয়ের বিষয়বস্তুগুলো অনেকটা এখানে কাজে লাগে। এবারে প্রথমেই হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, অর্থাৎ আমরা যখন একটা নির্দিষ্ট বিষয়কে পাঠদান করব তখন সেই বিষয়ের সঙ্গে সম্পর্ক রাখে এমন অনেক বিষয়বস্তুগুলি শ্রেণীকক্ষে আলোচনা করতে হয়, তবেই কিন্তু শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক ত্বরান্বিত হতে পারে। আমরা কোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপর বেশিক্ষণ মনোযোগ রাখতে পারি না, মনোযোগগুলি সবসময় এদিক ওদিক ঘুরে 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 বেড়ায়। তাহলে তার সঙ্গে যদি আমাদের বিষয়বস্তুগুলোও যদি ঘুরে ঘুরে বেড়ায়, আমরা প্রতিনিয়ত একটির সঙ্গে অন্যটির যদি সমন্বয় করি, তাহলে কিন্তু সেই নির্দিষ্ট বিষয়ের প্রতি শিশুদের মনটা খুব ভালো করে সংযোগ স্থাপন করতে পারবে তারা। তাই সমন্বয় সাধন দক্ষতা একটা শিক্ষক শিক্ষিকার মধ্যে থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাইক্রো টিচিং পর্বে আপনি সমন্বয় সাধন দক্ষতাকে নিয়ে দেখুন লেসন প্ল্যান করেছিলেন, মাইক্রো টিচিং প্র্যাকটিস করেছিলেন। এরপর রয়েছে শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা। দেখুন এখানটায় এসে যারা ক্লাস 1, 2, 3, 4-এর টিচিং ডেমনস্ট্রেশন দেবেন, আর যারা 6, 7 থেকে শুরু করে 9, 10, 11, 12-এর টিচিং ডেমনস্ট্রেশন দেবেন, সেই ডেমোগুলির মধ্যে একটু পার্থক্য তৈরি হয়ে যাবে। আমি যখন প্রাইমারির জন্য টিচিং ডেমো দিই তখন দেখবেন যে একদম হেসে খেলে, নাচ করে, কথা বলে, ছবি এঁকে, রোল প্লে করে, আরও অনেক অনেক মজাদার কাজ করে টিচিং ডেমো দেওয়ার চেষ্টা করি। যখনই সেটা ক্লাস 7, 8, 9, 10-এর জন্য হয়ে যাবে, সেখানে কিন্তু একটু সিরিয়াসনেস আসবে। এখন আমার চ্যানেলে যারা আছেন তারা শুধুমাত্র প্রাইমারির ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন বলে আমি শুধু সেই ডেমোগুলো দিই। যদি 9, 10, 11, 12-এর মানুষজন যদি চ্যানেলটিকে দেখেন, আপনারা যদি দাবি করেন যে আপনাদের জন্য টিচিং ডেমো দিতে হবে, তাহলে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। সেখানে দেখা যাবে যে এই শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার প্রয়োগটা একটু বদলে যাচ্ছে। কেন না, 1 থেকে শুরু করে বা পিপি থেকে শুরু করে, অর্থাৎ 5 বছর থেকে 10-11 বছরের শিশুরা, তাদের জন্য শ্রেণী শিখনটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য সেখানে বেশ কিছু পদক্ষেপ একজন শিক্ষক শিক্ষিকাকে গ্রহণ করতে হয়। তাহলে সেখানেই শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার একটি অনস্বীকার্য ভূমিকা থাকে। আমি একটা বৃদ্ধ মানুষ, আমি
এরকম করে হাঁটছি, বৃদ্ধ মানুষের মতো কথা বলছি, এই যে রোল প্লে করছি, আমি একটা পাখির প্রসঙ্গ টানছি, পাখির ছবি এঁকে দিচ্ছি, শিশুরা এই যে এটাকে দেখে প্রভাবিত হচ্ছে। এগুলো কিন্তু ক্লাস 1 থেকে বা পিপি থেকে শুরু করে 5 পর্যন্ত এই টিচিং ডেমনস্ট্রেশনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কিন্তু যখন বড়দের পড়াবো 9, 10, 11, 12, তখন কিন্তু এই শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার বিষয়বস্তুগুলো সেই টিচিং ডেমোর মধ্যে অতটা পুট করলে চলবে না। তাই আবারও বলছি যে 9, 10, 11, 12 যারা টিচিং ডেমো দেবেন তারা কিন্তু আমার ওই ক্লাস 2, 3, 4, 5 টিচিং ডেমোগুলো দেখে দিতে পারবেন না, দুটো কিন্তু একটু হলেও ভিন্ন। যাই হোক, তো শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার প্রয়োজন হবে কেন না, শিশু মনকে শ্রেণীকক্ষের মধ্যে আটকে রাখাটাও একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে নির্দিষ্ট একটা আর্ট। তাই আপনার কাছে সেই আর্টটা থাকতে হবে এবং আপনাকে টিচিং ডেমোর মধ্যে দিয়ে সেটাকে দেখাতে হবে। এরপর রয়েছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ দান, অর্থাৎ আমি এমন কিছু অ্যাক্টিভিটি করব যার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করতে উৎসাহিত হবে। আপনারা জানেন যে কোনো একজন যত বেশি প্রশ্ন করে সে সেই নির্দিষ্ট বিষয়টির মধ্যে তত ইনভলভ হতে পারে। তাহলে আমি যখন পাঠদান করছি সেখানে এমন অবস্থার সৃষ্টি করছি যে শিশুদের মধ্যে বেশ কিছু প্রশ্ন জাগছে এবং সেই প্রশ্নগুলো আমাকে করছে, আমি তার উত্তর দিচ্ছি, এর মধ্যে দিয়ে সে নিজের অজান্তেই এই পাঠের প্রতি মনোসংযোগ করতে পারছে, এই পাঠের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলতে পারছে। তাহলে এই যে আমি এমন কোনো কিছু করব যেখান থেকে শিশুরা আমাকে নির্দিষ্ট বিষয় সম্বন্ধে প্রশ্ন করতে তাদের মনের মধ্যে উৎসাহ জন্মাবে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট শিক্ষকের দক্ষতা, যাকে বলা হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ দান। এরপর রয়েছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ। আপনারা জানেন যে শিশুরা যা কিছু শেখে, আধুনিক যে শিক্ষানীতি সেখানে বলা হচ্ছে যে শিশুরা তার পরিবেশ থেকে পর্যবেক্ষণের মধ্যে দিয়ে শেখে। তাহলে একটা শিশু, তাকে যদি আমি পর্যবেক্ষণ করাতে না শেখাতে পারি তাহলে তার কিন্তু সেই প্রকৃতি থেকে, পরিবেশ থেকে জ্ঞান সংগ্রহ করার যে ধারণা সেটা ক্রমশ দুর্বল হয়ে যাবে। তাই একজন শিক্ষক শিক্ষিকার অবশ্যই প্রয়োজন যে তার মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ ঘটানো। তাহলে আপনি এমন কোনো কিছু করবেন যার মধ্যে দিয়ে শিশুটা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে শিখবে এবং তার পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ ক্রমশ হতে থাকবে। এবং 5 নম্বরে রয়েছে শিখনের সঙ্গে কৃতকলার সম্পর্ক। অর্থাৎ এই যে কৃতকলাগুলি রয়েছে, যেগুলি একটা শিশুকে আকৃষ্ট করতে পারে, যেগুলি একটা শিশুর মনকে ভালো করে দিতে পারে, যেগুলো একটা শিশুকে আবার নতুন করে এই নির্দিষ্ট বিষয়ের প্রতি ভালোবাসার জন্ম দিতে পারে যার মনের মধ্যে, সেগুলি হচ্ছে কৃতকলা। তাহলে আমি যদি নির্দিষ্ট পাঠের সঙ্গে কৃতকলার সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে কিন্তু শিশুরা এই নির্দিষ্ট পাঠের প্রতি আরও বেশি আগ্রহী হবে। তাই একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকাকে অবশ্যই শিখনের সঙ্গে কৃতকলার সম্পর্ক স্থাপন করতে জানতে হবে। সেটা কবিতার মধ্যে দিয়ে, সেটা গানের মধ্যে দিয়ে, সেটা নাচের মধ্যে দিয়ে, সেটা ছবির মধ্যে দিয়ে, যা কিছুর মধ্যে দিয়ে হতে পারে। এবং আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যখন টিচিং ডেমনস্ট্রেশন দেবেন, বিশেষ করে প্রাথমিকের ক্ষেত্রে বলছি, তখন কিন্তু এই অংশটা বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে সবাই শিক্ষিত, সবাই টেট কোয়ালিফাই করে এসেছে, সবারই উচ্চ মাধ্যমিক একটা ভালো নাম্বার আছে, সবাই ভালো মানের ছাত্রছাত্রী, কিন্তু ভালো মানের শিক্ষক কতটা সেটাই কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে দেখা হচ্ছে। তাহলে সেখানে আপনি যদি এই অতিরিক্ত একটি গুণাবলী আপনার নিজের মধ্যে দেখাতে পারেন যে আপনি শিখনের সঙ্গে কৃতকলার সম্পর্ক স্থাপন করতে পারছেন, তাহলে আপনি কিন্তু অন্যজনের থেকে আরও অনেক বেশি এগিয়ে যাবেন। তাহলে বিষয় যেটা দাঁড়ালো যে একটা শিক্ষকের মধ্যে নির্দিষ্ট কিছু গুণাবলীর প্রয়োজন, নির্দিষ্ট কিছু স্কিলসের প্রয়োজন। আমি সেই স্কিলসগুলিকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরে ধরে শিখে নিলাম। এটা হচ্ছে বন্দুক পরিষ্কার করতে পারা, কেমন করে বন্দুক পরিষ্কার করবো শিখে নিলাম। এটা হচ্ছে বিপক্ষকে গুলি মারা, কেমন করে গুলি করতে হয় শিখে নিলাম। এটা হচ্ছে আমার বন্ধু কেউ যদি আহত হয়ে যায় তাকে আমি কেমন করে রেস্কিউ করব, আমি সেটা শিখে নিলাম আলাদা করে। এটা হচ্ছে আমি যুদ্ধক্ষেত্রে গুলি ফুরিয়ে গেলে কেমন করে অন্য অস্ত্র দিয়ে যুদ্ধ করব, সেটা হচ্ছে এটা। এরপরে যেটা হচ্ছে যে আমি যখন নিরস্ত্র অবস্থায় থাকবো তখন কোনো অস্ত্র নেই, আমি শুধুমাত্র হাত পা দিয়ে কেমন করে যুদ্ধ করব, সেটা হচ্ছে এটা। ধরুন এই রকমের বিভিন্ন বিভিন্ন বিষয়বস্তুগুলোকে একটা একটা করে ধরে শেখানো হলো, যার সবটা একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রত্যেকটা স্কিলকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন। সেই সঠিকভাবে প্রয়োগ করতে পারার বিষয়টি হচ্ছে ম্যাক্রো টিচিং। তাহলে আপনারা বুঝতে পারলেন যে মাইক্রো টিচিং থেকে ম্যাক্রো টিচিংয়ের দৌড়টা কেমন, এবং এই প্রত্যেকটা স্কিল এগুলো মাইক্রো টিচিংয়ে প্র্যাকটিস হয় এবং এর সবটাকে নিয়ে কিন্তু ম্যাক্রো টিচিংটা হয়। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনারা এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।